আমরা আজকের ভিডিওটিতে সান্দ্রতা ও পৃষ্ঠটানদেহে তরল পদার্থের কৈশিকতা সম্বন্ধে জানব। এখন কৈশিকতা সম্বন্ধে জানার আগে আমাদেরকে তরল পৃষ্ঠের বক্রতার কারণ সম্বন্ধে জানতে হবে। তোমরা সাধারণত দেখবে যে তরলের মুক্ত তল অর্থাৎ তরল পৃষ্ঠটি যখন কোনো পাত্রের মধ্যে কোনো তরল থাকে সেটি কোনো সময় সমতল থাকে না, হয় সেটি অবতল আকারের হয়, না হয় সেটি উত্তল আকারের হয়। এর কারণ হলো তরল অণুগুলির মধ্যে নিজেদের যে আকর্ষণ বল ক্রিয়া করছে তার মান এবং তরলটি যে পাত্রে রাখা আছে সেই পাত্রটি যে উপাদান দিয়ে তৈরি তার অণুগুলির মধ্যে এবং তরল অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করছে তার মানের পার্থক্যের তারতম্যের জন্য এই তরল অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটিকে বলা হয় কোয়েসিভ ফোর্স এবং কঠিন ও তরল অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। তো এখনই আমরা যে কথাটি বললাম যে কোনো পাত্রের মধ্যে যখন কোনো তরলকে রাখা হয় তরলটি মুক্ত তল পাত্রের যে যে জায়গায় স্পর্শ করে আছে অর্থাৎ এক্ষেত্রে এই বৃত্তাকার পরিধি বরাবর এই কঠিন তলটির অণুগুলির মধ্যে এবং তরলের অণুগুলির মধ্যে একটি আকর্ষণ বল ক্রিয়া করবে ঊর্ধ্বমুখী। আর এই তরলের পৃষ্ঠতল বরাবর তরল অণুগুলির মধ্যে একটি কোয়েসিভ ফোর্স ক্রিয়া করবে, সেটি হচ্ছে নিম্নমুখী এবং সেটিকে আমরা বলি পৃষ্ঠটান। তো কখনোই এই দুটি বলের মান সাধারণত সমান হয় না। যদি সমান হতো তাহলে তরলের মুক্ত তলটি সমতল হতো। এখন যে কোনো একটি যদি বেশি হয় তাহলে কোনো ক্ষেত্রে অবতল হবে আর কোনো ক্ষেত্রে উত্তল হবে। এখন যদি কোনো পাত্রে রাখা তরলের মুক্ত তলটি অবতল হয় তাহলে এই তরলটির মুক্ত তল এই কঠিন পাত্রটিকে যে যে জায়গায় স্পর্শ করে আছে সেক্ষেত্রে সেই জায়গায় অ্যাডহেসিভ ফোর্স ক্রিয়া করছে ঊর্ধ্বমুখী এবং এই তরলের পৃষ্ঠতল বরাবর তরল অণুগুলির মধ্যে কোয়েসিভ ফোর্স অর্থাৎ পৃষ্ঠটানজনিত বল ক্রিয়া করছে নিম্নমুখী। এখন এক্ষেত্রে এই অ্যাডহেসিভ ফোর্সের মান অর্থাৎ কঠিন ও তরল অণুগুলির মধ্যে যে আকর্ষণ বলের মান তা এই পৃষ্ঠটানজনিত বলের থেকে বেশি, সেই জন্য এই তরলের মুক্ত তলটি এক্ষেত্রে অবতল আকার ধারণ করেছে। আবার যে ক্ষেত্রে কোনো পাত্রে রাখা তরলের মুক্ত তলটি উত্তল আকার ধারণ করে সেক্ষেত্রে তরলের মুক্ত তলটি কঠিন পাত্রটিকে যে যে স্থানে স্পর্শ করে আছে সেই স্থানে অ্যাডহেসিভ ফোর্সের মান পৃষ্ঠটান জনিত কোয়েসিভ ফোর্সের মানের থেকে কম হয়, সেই জন্য তরলের মুক্ত তলটি উত্তল আকার ধারণ করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তরলের মুক্ত তলটি যখন অবতল আকার ধারণ করছে এক্ষেত্রে পৃষ্ঠ টানের জন্য যে বল ক্রিয়া করছে সেই জন্য তরলের মুক্ত তলটি এই দিকে নিচের দিকে নেমে আসছে, কিন্তু যেহেতু অ্যাডহেসিভ ফোর্সের মান এই পৃষ্ঠ টান জনিত বলের থেকে বেশি সেই জন্য এখানকার যে তরলের অণুগুলি আছে সেগুলিকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, ফলে এই যে আকারটি সেটি অবতল আকার ধারণ করছে। কিন্তু এক্ষেত্রে কঠিন অণুগুলি ও তরল অণুগুলির মধ্যে যে অ্যাডহেসিভ ফোর্স ক্রিয়া করছে তার মান এবং তরল অণুগুলি যেগুলি তরল পৃষ্ঠে আছে তাদের উপর যে পৃষ্ঠটান জনিত বল ক্রিয়া করছে তার থেকে কম। অর্থাৎ এক্ষেত্রে তরল পৃষ্ঠে থাকা তরল অণুগুলির উপর পৃষ্ঠটান জনিত বল ক্রিয়া করার জন্য তরলের মুক্ত তলের ক্ষেত্রফল সংকুচিত হওয়ার চেষ্টা করবে এবং আমরা জানি যে মুক্ত তলের ক্ষেত্রফল সংকুচিত হওয়ার চেষ্টা করলে সেটি গোলকাকার ধারণ করতে চায়, কিন্তু এক্ষেত্রে পাত্রের মধ্যে তরলে মুক্ত তলের ক্ষেত্রফলটি গোলকাকার ধারণ করতে পারে না এবং সেটি উত্তল অবস্থায় আসলেই সেটি সাম্য অবস্থায় আসে। তো এবার আমরা জানবো তরলের কৈশিকতা সম্বন্ধে। তো খুব সরু রন্ধ্র বিশিষ্ট সুষম নলকে বলা হয় কৈশিক নল এবং এই ধরনেরই একটি কাচের কৈশিক নল নেওয়া হলো এবং কাচের পাত্রের মধ্যে কিছুটা জল রেখে তার মধ্যে এই কৈশিক নলটিকে যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় এই কৈশিক নলের ভেতর দিয়ে জল কিছুটা ওপরে ওঠে এবং আরেকটি বিষয় দেখা যায় সেটি হচ্ছে যে পাত্রের
মধ্যে যে জলতল আছে তার থেকে নলের ভেতরের জলতল কিছুটা ওপরে অবস্থান করে এবং এক্ষেত্রে কাচের পাত্রে রাখা জলের মুক্ত তলটি অবতল আকারের হয় এবং কাচের কৈশিক নলের মধ্যে জলের এই মুক্ত তলটিও অবতল আকারের হয়। কিন্তু আবার যদি আমরা এখন এই কাচের পাত্রের মধ্যে জল না নিয়ে পারদ নিই এবং কাচের ওই কৈশিক নলটিকে এই পারদের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে দেখা যায় পাত্রের পারদ তল অপেক্ষা নলের ভেতরে পারদের তল নিচে নেমে গিয়েছে এবং এক্ষেত্রে পাত্রের মধ্যে পারদ তল উত্তল আকার ধারণ করে এবং নলের ভেতরেও পারদের মুক্ত তলটি উত্তল আকার ধারণ করে। এবং আরেকটি ঘটনা লক্ষ্য করা যায়, সেটি হলো এই কাচের পাত্রের মধ্যে জল রেখে কৈশিক নলটি যত বেশি সরু হবে নলের মধ্যে জলতলের উচ্চতা বা জল তত বেশি ওপরে উঠবে। নলটি যত বেশি চওড়া হবে নলের মধ্যে জলতলের উচ্চতা ততই কম হবে। এবং এই কাচের পাত্রের মধ্যে যদি পারদ রাখা হয় তাহলে সেক্ষেত্রে কাচের কৈশিক নলটি যত বেশি সরু হবে পাত্রের পারদ তল থেকে নলের ভেতরে পারদ তল তত বেশি নিচে নামবে এবং নলটি যত বেশি চওড়া হবে পাত্রের পারদ তল থেকে নলের ভেতরে পারদ তল তত কম নিচে নামবে। এখন এই জলের আরোহণ আর পারদের অবরোহণ অর্থাৎ কৈশিক নলের মধ্যে দিয়ে তরলের ওঠানামা সংক্রান্ত ব্যাপারটিকেই বলা হয় কৈশিকতা। এখন এক্ষেত্রে আমরা জলের আরোহণ বা পারদের অবরোহণ দেখতে পেয়েছি। তো এখন এখানে জল বা পারদকে রাখা হয়েছিল কাচের পাত্রের মধ্যে এবং যে কৈশিক নলটি ব্যবহার করা হয়েছে সেটিও কাচের তৈরি। এখন জলের আরোহণ হবে না অবরোহণ হবে বা পারদের অবরোহণ হবে না আরোহণ হবে তা সম্পূর্ণ নির্ভর করছে যে আমরা কোন উপাদানের তৈরি পাত্রের মধ্যে সেই তরলটিকে রেখেছি। এখন এক্ষেত্রে যদি আমরা দেখি এই কাচের নলটির মধ্যে জলের আরোহণ হয়েছে এবং জলের মুক্ত তলের আকার হচ্ছে অবতল এবং এক্ষেত্রে পারদের অবরোহণ হয়েছে এবং পারদের মুক্ত পৃষ্ঠের আকার হচ্ছে উত্তল। অর্থাৎ এক্ষেত্রে এই যে জলের তল আছে তার মধ্যে যে অণুগুলি আছে জলের তার উপর একটি পৃষ্ঠটানজনিত বল ক্রিয়া করছে নিচের দিকে এবং কাচের অণুগুলি ও জলের অণুগুলির মধ্যে একটি অ্যাডহেসিভ ফোর্স ক্রিয়া করছে উপরের দিকে এবং এক্ষেত্রে অ্যাডহেসিভ ফোর্সের মান ওই পৃষ্ঠটানজনিত বলের থেকে বেশি, ফলে এক্ষেত্রে জলের আরোহণ হয়েছে এবং জলের মুক্ত তলের ক্ষেত্রফলটি অবতল আকার ধারণ করেছে। আবার এক্ষেত্রে পারদের মুক্ত পৃষ্ঠে যে পারদের অণুগুলি আছে তার উপর যে পৃষ্ঠ টানজনিত বল ক্রিয়া করছে নিচের দিকে তার মান হচ্ছে কাচের ও পারদের অণুগুলির মধ্যে যে অ্যাডহেসিভ ফোর্স ক্রিয়া করছে তার থেকে বেশি, ফলে এক্ষেত্রে পৃষ্ঠ টানজনিত বল নিচের দিকে ক্রিয়া করার জন্য পারদ তলটি নিচের দিকে নেমে গিয়েছে এবং উত্তল আকার ধারণ করেছে। এখন এখানে আরেকটি বিষয় জানা যায়, যখন কাচের কৈশিক নলের মধ্যে দিয়ে জলের আরোহণ হয়েছে এবং জলের মুক্ত তলটি অবতল আকার ধারণ করেছে সেখান থেকে আমরা জানতে পারছি যে জলের এবং কাচের অণুগুলির মধ্যে অ্যাডহেসিভ ফোর্সের মান বেশি জলের মুক্ত তলে থাকা অণুগুলির মধ্যে পৃষ্ঠটানজনিত বলের থেকে। তাহলে অ্যাডহেসিভ ফোর্সের মান বেশি হওয়ার জন্য অর্থাৎ কঠিন ও তরল অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করছে তার মান বেশি হওয়ার জন্য তরলের অণুগুলি কঠিনের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ এখানে তরলটি কঠিন পাত্রটিকে বা যে কঠিন উপাদানটি আছে সেটিকে ভিজিয়ে দেবে। আবার এক্ষেত্রে পারদের মুক্ত তলটি হচ্ছে উত্তল, অর্থাৎ এক্ষেত্রে অ্যাডহেসিভ ফোর্সের মান পারদের মুক্ত তলে থাকা পারদের অণুগুলির মধ্যে যে পৃষ্ঠটানজনিত বল ক্রিয়া করছে তার থেকে কম, অর্থাৎ এক্ষেত্রে তরলের অণুগুলি কঠিন বস্তুটিকে বা কঠিন পাত্রটিকে ভিজিয়ে দেবে না। এখন কোন তরলটি কোন কৈশিক নলের মধ্যে দিয়ে উপরে উঠবে না নিচে নেমে যাবে এবং কোন তরল কোন কঠিন বস্তুটিকে ভিজিয়ে দেবে কি দেবে না সেটি ভালোভাবে জানা যায় স্পর্শ কোণের মাধ্যমে। তো এবার আমরা জানবো স্পর্শ কোণ সম্বন্ধে। তো আমরা একটু আগে দেখলাম যখন কোনো কাচের পাত্রে রাখা জলের মধ্যে
কোনো কাচের কৈশিক নলকে ডোবানো হয়েছিল, জল ওই কৈশিক নলের মধ্যে দিয়ে উপরে ওঠার ফলে যখন সাম্য অবস্থায় এসেছিল, তখন জলের মুক্ত তলটি হয়েছিল অবতল আকারে। এবং এক্ষেত্রেও জল এই পাত্রটিকে যে যে জায়গায়, অর্থাৎ জলের উপরিতলটি পাত্রটিকে যে যে জায়গায় স্পর্শ করে আছে, সেখানেও তার আকার কিছুটা অবতল আকারের হয়। তাহলে এই অংশটিকে যদি আমরা বড় করে দেখি, তাহলে কিছুটা এই ধরনের দেখতে পাবে। এখন এই তরলের উপরিতলটি এই কঠিন তলটিকে যে বিন্দুতে স্পর্শ করে আছে, সেখান থেকে যদি একটি স্পর্শক অঙ্কন করি, তাহলে এই যে স্পর্শকটি এই কঠিন তলটির সঙ্গে তরলের মধ্যে যে কোণ করে থাকে, সেই কোণটি হচ্ছে স্পর্শকোণ। এবং এখানে আমরা সেটিকে থিটা দিয়ে চিহ্নিত করেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই থিটার মান হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। তাহলে আমরা স্পর্শকোণ সম্বন্ধে কি জানলাম? যে কোনো কঠিনের সংস্পর্শে থাকা কোনো তরলের উপরিতলে, অর্থাৎ তরলের যে উপরিতল আছে সেটি কোনো কঠিনের যে জায়গায় স্পর্শ করে আছে, সেই স্পর্শ করে থাকা যে কোনো স্পর্শ বিন্দুতে যদি ওই তরল তলের উপর একটি স্পর্শক টানা হয়, তাহলে আমরা এখানে তরল তলের উপরেই স্পর্শক টেনেছি। তাহলে ওই স্পর্শক তরলের অভ্যন্তরে থাকা কঠিনের সঙ্গে, অর্থাৎ তরলের অভ্যন্তরে থাকা এই যে তরলের অভ্যন্তর, তার মধ্যে যে কঠিন তল আছে তার সঙ্গে যে কোণে আনত হবে, সেটি হচ্ছে ওই কঠিন ও তরলের মধ্যে স্পর্শ কোণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্পর্শ কোণ নির্ভর করছে কোন কঠিন পাত্রের মধ্যে কোন তরল রাখা হয়েছে। এখন যদি এই কাচের পাত্রের মধ্যে জলের বদলে পারদ রাখা হতো, তাহলে এই পারদ তলটি, অর্থাৎ পারদের মুক্ত তলটি এই কাচের পাত্রটিকে যে জায়গায় স্পর্শ করে আছে, সেখানে তার আকার হতো কিছুটা উত্তল আকারে। এবং এই কাচের কৈশিক নলের মধ্যে পারদ তল কিছুটা নেমে গিয়ে যখন সাম্য অবস্থায় আসতো, সেক্ষেত্রেও পারদের মুক্ত তল হবে উত্তল আকারের। এখন এই অংশটিকে যদি আমরা একই রকম ভাবে বড় করে দেখি, তাহলে এই ধরনের দেখতে হবে। এখন তরল ও কঠিন তলের মধ্যে স্পর্শকোণের মান নির্ণয় করতে গেলে তরলের উপরিতলটি কঠিন তলটিকে যে বিন্দুতে স্পর্শ করবে, অর্থাৎ এখানে এ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে তরলের উপরিতল বরাবর। এবং এই স্পর্শকটি তরলের অভ্যন্তরে থাকা এই কঠিন তলের সঙ্গে যে কোণে আনত থাকবে, সেটি হচ্ছে ওই তরল ও কঠিনের মধ্যে স্পর্শকোণ। তাহলে এখানেও আমরা থিটা দিয়ে চিহ্নিত করেছি। এক্ষেত্রে থিটার মান হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এখন এখানে মনে রাখবে যে স্পর্শকোণ কখনোই এই কোণটি নয়, কারণ স্পর্শকোণ হচ্ছে তরলের মধ্যে যে কঠিন তলটি থাকবে তার সঙ্গে স্পর্শকটি যে কোণ উৎপন্ন করবে, সেটি হচ্ছে স্পর্শকোণ। তাহলে কখনোই এটি তরলের অভ্যন্তরে নেই। এই যে তলটি আছে তরল উপরিতলের বাইরে আছে, এই তলটি তরলের অভ্যন্তরে আছে। স্পর্শকোণ সবসময় স্পর্শক এবং তরলের অভ্যন্তরে থাকা কঠিন তলের মধ্যবর্তী কোণকেই বলা হয়। এখন তরল ও কঠিনের মধ্যে স্পর্শকোণের মান নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। 1 নম্বর হচ্ছে তরল ও কঠিনের প্রকৃতির উপর, অর্থাৎ তরলটিকে কি উপাদানের তৈরি কঠিন পদার্থের পাত্রের মধ্যে রাখা হয়েছে তার উপর। যেমন 1 ফোঁটা বিশুদ্ধ জলকে যদি কাচের প্লেটের ওপর ফেলে দেওয়া হয়, তাহলে বিশুদ্ধ জলের ফোঁটাটি কাচের প্লেটের ওপর ছড়িয়ে পড়ে, অর্থাৎ এক্ষেত্রে কাচের ও জলের মধ্যে স্পর্শকোণের মান হয় খুবই কম, প্রায় 0। আবার 1 ফোঁটা বিশুদ্ধ জলকে যদি পদ্ম পাতার উপর ফেলে দেওয়া হয়, তাহলে বিশুদ্ধ ফোঁটাটি গোলাকার ধারণ করে এবং এক্ষেত্রে স্পর্শকোণের মান হয় 90 ডিগ্রি থেকে বেশি। এবং জল কাচের প্লেটকে ভিজিয়ে দেয়, কিন্তু পদ্ম পাতাকে ভিজিয়ে দিতে পারে না। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্পর্শকোণের মান যদি 90 ডিগ্রি থেকে কম হয়, তাহলে সেই তরলটি ওই কঠিন বস্তুটিকে ভিজিয়ে দেয়। কিন্তু যদি স্পর্শকোণের মান 90 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে ওই কঠিন বস্তুটিকে তরলটি ভেজাতে পারে না। এছাড়া স্পর্শকোণের মান নির্ভর করে তরলের মুক্ত পৃষ্ঠ সংলগ্ন মাধ্যমের উপর। অর্থাৎ এখানে ধরা যাক একটি পাত্রের মধ্যে
কোনো একটি তরলকে রাখা আছে। এখন এই তরলটির উপরে যদি বায়ু মাধ্যম থাকে, সেক্ষেত্রে এই তরল ও কঠিনের মধ্যে যে স্পর্শকোণ হবে, যদি অন্য কোনো মাধ্যম থাকে, ধরা যাক অন্য আরেকটি তরল মাধ্যম এর উপরে রাখা হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই তরলটি ও কঠিনের মধ্যে যে স্পর্শকোণ হবে তার মান হবে আলাদা। এছাড়া স্পর্শকোণের মান নির্ভর করে তরলের মধ্যে মিশ্রিত অপদ্রব্যের উপর। অর্থাৎ যদি তরলটি বিশুদ্ধ হয়, তাহলে ওই বিশুদ্ধ তরল ও কঠিনের মধ্যে যে স্পর্শকোণ হবে, তার সঙ্গে তরলটির মধ্যে যদি কোনো কিছু মেশানো থাকে অপদ্রব্য, সেক্ষেত্রে ওই তরল ও কঠিনের মধ্যে যে স্পর্শকোণ হবে তার মান হবে আলাদা। যেমন বিশুদ্ধ জল ও কাচের মধ্যে স্পর্শকোণের মান হয় প্রায় 0 ডিগ্রি, কিন্তু সাধারণ জল ও কাচের প্লেটের মধ্যে স্পর্শকোণ হয় প্রায় 8 ডিগ্রি।